এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ মিনিমাম 200 আসনে তারা জয়লাভ করবে, এটা আমি নিশ্চিত। কেন বললাম এই কথাটির উত্তরটা আমি পরে দিচ্ছি। যারা এই 5ই আগস্টের পরে স্বপ্নে দেখেছিলেন যে তারা হয়তো খুব দ্রুতই এদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে এবং খুব দ্রুতই ক্ষমতা তাদের হাতে চলে যাবে, আসলে এইসব স্বপ্ন যারা দেখেন, যারা এই রাতের বেলা স্বপ্ন দেখে দিনে প্রতিফলন হবে এই চিন্তাটা করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা যদি আওয়ামী লীগের এই চলে যাওয়ার বিষয়টি যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তাহলে আমি মনে করব যে আসলে শেখ হাসিনা পালিয়ে যায়নি, তাকে পালাতে বাধ্য করা হয়েছিল। এই 5ই আগস্টের পর একদিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক, উপদেষ্টা মণ্ডলী এবং সাধারণ জনগণ, এই মানুষদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এই প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কারণে যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই ব্যক্তিগত, বিশেষ করে আত্মপ্রবঞ্চনা। তার কারণ হচ্ছে এই উপদেষ্টা নাহিদ গত কয়েকদিন ধরেই তিনি একটি বিষয় আলোচনা করছেন, সেই বিষয়টি হচ্ছে সংবিধান পরিবর্তন। আসলে একটি গণতন্ত্র দেশে সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার ছাড়া একটা সংসদ কমিটিতে, অর্থাৎ সংসদীয় কমিটি সংসদে অধিবেশনে যদি এই বিলটাকে পাশ না করানো হয় তাহলে সেটা অবৈধ বলে ঘোষণা করা হয়। আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা কোন যুক্তিতে, কোন আইনে এই সংবিধানটা পরিবর্তন করবেন, এই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম একটি কথা বলেছেন গতকালকে, যে এই আপনি কে, নুরুল ইসলাম নাহিদের এই আপনার একটি কথার উত্তরে তিনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার আপনি কে। কথাটা কিন্তু একেবারেই আপনার ফেলে দেওয়ার মতো নয়, কারণ একজন অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সংবিধান পরিবর্তন করতে পারে না। সেটা বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেই সাংবিধানিক আইনে রয়েছে যে একটি যখন আইন পাশ করাবে অবশ্যই নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে। এই বাংলাদেশে অনেক তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, তারা কিন্তু কেউ এই সাহসটি করেনি যে আমরা সংবিধান পরিবর্তন করব। একমাত্র এই আপনার 5ই আগস্টের পর 8ই আগস্টে যখন এই উপদেষ্টা মণ্ডলীরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, তারাই একমাত্র বাংলাদেশে এই সাহসিকতাটা দেখিয়েছে এবং বারবার এই কথাগুলো বলছে। আমরা মনে করি যে কখনোই এই বিষয়টা আপনার নির্বাচিত সরকার ছাড়া কখনোই সম্ভব নয়। আপনারা জানেন এই মুহূর্তে এই যে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু একটা ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে, কারণ তারা একে অপরের সাথে এখন সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছে না। এই বিএনপি একটি জিনিস আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়েছে, সেই শিক্ষাটা হচ্ছে আওয়ামী লীগ পরপর 3টি নির্বাচন করেছে বিএনপি ছাড়া, যার কারণে আজকের যে প্রতিফলনটা, এই আওয়ামী লীগের যে পতন, যদি শক্তিশালী একটি আপনার বিরোধী দল থাকতো তাহলে কখনোই এই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারতো না। এবং আওয়ামী লীগের যে এত অধঃপতন, যে আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে কিংবা তাকে পালাতে বাধ্য করা হয়েছে, এই বিষয়টি কখনোই আমার মনে হয় জনসম্মুখে আসতো না এবং এই সাহসিকতা দেখানোর জন্য তারা কখনোই পারত না। তার কারণ আপনারা জানেন যে একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে আপনার প্রতিবেশী যদি শক্তিশালী থাকে তাহলে আপনাকে বহির আক্রমণ থেকে তারাই রক্ষা করতে পারবে। আর এই কারণটি কিন্তু এই একমাত্র কারণ হচ্ছে এই আওয়ামী লীগের সময় তারা এই
যেভাবে নির্বাচনগুলো দিয়েছেন একেবারে ব্যক্তিগতভাবে জোর জবরদস্তি করে যে নির্বাচনগুলো তারা করেছেন, যার কারণে এখন বিএনপি একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। তাদের শক্তিটা একেবারে নেই বললেই বলতে হয়। এই কারণে এইসব কারণগুলো নিয়ে এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, যার কারণে বিএনপি এই জিনিসটা চিন্তা করেছে যে আমরাও যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করি কিংবা অন্য দল ছাড়া নির্বাচন করি তাহলে এই আমাদের অবস্থাটাও ভবিষ্যতে ঠিক একই পরিণত হতে পারে। যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম, এখন বর্তমানে যারা সমন্বয়ক রয়েছেন তাদের বিভিন্ন অযৌক্তিক কথা সমালোচনা নিয়েই এখন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে হামলা মামলা, আপনার ধরপাকড় চলছে। যদি এই ধরপাকড় না চলতো তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে বর্তমানে প্রায় 6 মাস চলছে, তাদের এই 6 মাস টিকতে পারতো কিনা এটা আসলে খুব ভাবার একটি বিষয়। এটাই আমরা বর্তমানে উপলব্ধি করছি। এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে আবু সাইদ এবং মীর মুগ্ধের যে আত্মত্যাগের গল্প, সেই আত্মত্যাগের গল্পটা অনেকেই মনে করছেন যে এই আবু সাইদকে পৃথিবীর যে কোনো একটি দেশে পাঠানো হয়েছে, এটা মিথ্যা একটি নাটক সাজিয়ে তারা এই কাজটি করেছে। আর মীর মুগ্ধকে বলা হচ্ছে তারা কোনো যমজ ভাই নেই, এই মীর মুগ্ধর ছোট ভাই মীর মুগ্ধ। তো এই বিষয়গুলো আসলে বারবার উঠে আসছে মিডিয়াতে। যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগে যেভাবে বর্তমানে যে পচন ধরেছে সেই ঠিক একই পর্যায়ে আমার মনে হচ্ছে পচন ধরার একটি সম্ভাবনা রয়েছে। এবং এই রাজনৈতিক যে দলগুলো এখন বর্তমানে আছে এগুলোর যে একটি প্রেশার তাদের উপর পড়বে সেটা আমরা খুব দ্রুতই দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ আসলে ফু দিয়ে উড়ে যাওয়ার মতো কোনো দল নয়। আপনারা জানেন এবং দেখেছেন যে গত 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে ধরপাকড় এবং এই দেশ থেকে তারা পালিয়ে গেছে বিভিন্ন দেশে। দেখেন আপনি অন্যান্য দেশে যেও কিন্তু তারা থেমে নেই, তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যুক্তরাজ্যে সেদিনকা যেই আপনার মিটিংটা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যেই এই আপনার মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা কিন্তু একটি জিনিস দেখেছি, সেখানে কিন্তু এই আওয়ামী লীগের যারা অনেক এমপি মন্ত্রী এবং আমলা তারা কিন্তু সেই মিটিংয়ে ছিল, তারা কিন্তু বসে নেই। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য, এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মুক্তির জন্য, এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিভিন্ন হামলা মামলা থেকে রক্ষা করার জন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে এই আপনার যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের যে একটা ভাঙনের সুর, সেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করছি। 5ই আগস্টের পূর্বে এই বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্রদল যে ভূমিকা পালন করেছে তারা মনে করেছিল তারা উভয়ের সাথে সম্পৃক্ত হয়ে এদেশে একটি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এবং এই ধারাবাহিকতায় তারা হয়তো ক্ষমতায় চলে আসবে। কিন্তু এই মুহূর্তে বিএনপি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পাল্টাপাল্টি একটি অবস্থানে রয়েছেন। তার কারণ একে অপরের সাথে তাদের কোনো মিল নেই। এই যে একটি বিষয়, সেই বিষয়টি কিন্তু অত্যন্ত ভাবার বিষয়। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা মনে করব যে সর্বোচ্চ 5 থেকে 6 মাস এর মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী হয়ে
আবার নিজের অবস্থানে ফিরে যাচ্ছে। কারণ মানুষ চিন্তা করছে যে এই আমাদের যে নিত্যপণ্যের যেই মূল্য বৃদ্ধি, এই বৃদ্ধিটা তো আওয়ামী লীগ সরকারের আমলে এতটা ছিল না। আওয়ামী লীগ সেটা কন্ট্রোল করতে পেরেছিল কিছুটা হলেও। তাহলে আমরা কেন আওয়ামী লীগকে খারাপ বলবো? আওয়ামী লীগই ভালো ছিল। আপনারা দেখেছেন অনেক সময় যে বিভিন্ন চ্যানেলে তারা বিভিন্ন পথশ্রমিক, রিক্সা চালক এবং বিভিন্ন যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদের সাথে কথা বলে তারা এই জিনিসটা প্রমাণ করতে চাইছে যে এই আওয়ামী লীগের আমলের চেয়ে এই আমলটা খুবই খারাপ, আওয়ামী লীগের আমলটাই ভালো ছিল। আর এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা মণ্ডলী সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন তাদেরকে একটি ব্যর্থ করার জন্য যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে একটি দল, সেই দলটি যদি কোনো ক্রমে তাদের সফলতা চলে আসে তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে। তার কারণ এই যদি আওয়ামী লীগ কোনো প্রকারে কোনো ক্রমে তারা আবার উঠে দাঁড়াতে পারে তাহলে কিন্তু কোনো নিস্তার নেই এইসব ছাত্র সমন্বয়ক এবং যারা এই আপনার উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তাদের। এই জিনিসটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তাদের ব্যর্থতার দৃশ্যটা হয়তো আমরা খুব দ্রুতই দেখতে পাবো। তার কারণ হচ্ছে তাদের যে নিত্যপণ্যের যে বর্তমানে বাজার দর, সেই বাজার দরটাকে তারা কন্ট্রোল করতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে তারা এই মুহূর্তে এই ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র তাদের মধ্যে পাল্টাপাল্টি একটি অভিযোগ, অভিমান এবং এই অবস্থান রয়েছেন। তৃতীয়টা হচ্ছে যারা এদেশের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা 24 ঘন্টা পরিশ্রম করে তাদেরকে এক মুঠো ভাত খেতে হয়, এইসব লোকদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না এই নিত্যপণ্য, যার কারণে তাদের ব্যর্থ হওয়ার গল্পটাই হয়তো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। ধন্যবাদ।